আসসালামু আলাইকুম। আ আমরা আজকে আ এমনি আলাপ আলোচনা করব। মানে এরকম খুব একটা বেশি পড়ালেখা করব ব্যাপারটা এরকম না। আমাদের আলাপ আলোচনার টপিক ছিল বাংলা সাহিত্য। আমরা বাংলা সাহিত্য নিয়ে খুব একটা পড়ালেখা এরকম কোনো কিছু করব না। আমরা বাংলা সাহিত্যের প্রাচীন যুগের চর্যাপদ নিয়ে কথাবার্তা শুনেছি। চর্যাপদের পরে আমরা বাংলা সাহিত্যের যে অন্ধকার যুগের ছিল সেইগুলো নিয়ে একটু কথাবার্তা হয়েছে। দেন আমরা মধ্যযুগে আসার পরে আ মধ্যযুগের একটা লেকচার হয়েছে যেখানে আমরা আ মধ্যযুগের সাহিত্য অ্যাকচুয়ালি কী, মধ্যযুগের সাহিত্যে কীভাবে ধর্ম কীভাবে প্রভাব ফেলেছিল এবং মধ্যযুগের সাহিত্যে মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী এই বিষয়-আশয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি। এরপরে অনুবাদ সাহিত্য নিয়ে নানান আরও কিছু বিষয়-আশয় নিয়ে সেগুলো কথাবার্তা আছে। যেটা আমরা পরবর্তী লেকচারে আলাপ আলোচনা করব আরকি। এবং আরেকটা লম্বা লেকচারে মঙ্গল মা ম মানে আপনার মধ্যযুগটা শেষ হয়ে যাবে এবং মধ্যযুগটা শেষ হওয়ার পরেই সাহিত্য অ্যাকচুয়ালি আধুনিক যুগের দিকে চলে যাবে। মানে সাহিত্যের মধ্যে আধুনিকতা আসবে। আমাদের জীবনযাত্রার ভেতরে যেমন আমরা ধীরে ধীরে আধুনিকতা চলে আসে। আমরা দেখেছি যে ধরেন আজ থেকে ১,০০০ বছর আগে বা আজ থেকে ৫০০ বছর আগে আমরা যেভাবে ধরেন চুলদাড়ি কাটতাম বা যেভাবে আমরা জামাকাপড় পরতাম, আমরা এখন এইভাবে পড়ি না। আমরা কথা বলার কথাটাও ওইভাবে বলি না। তো আমাদের ভেতরের মধ্যে চেঞ্জ আসছে এবং আমাদের জীবন নিয়ে চিন্তাভাবনা করা, মানুষের সাথে আমাদের কমিউনিকেট করা, আমাদের লেখাপড়া করার প্যাটার্ন, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের সংস্কৃতি সব কিছুতে একটা ব্যাপক পরিবর্তন আসছে। আর এই পরিবর্তনগুলোকে আমরা আধুনিকতা বলি এবং এই আধুনিকতা দিয়ে অ্যাকচুয়ালি আমরা নাম যাই বলি না কেন, আমরা এটা বোঝানোর ট্রাই করি যে এই চেঞ্জটা হচ্ছে ভালো চেঞ্জ। যেটাকে আপনার জাপানিজ ভাষায় বলা হচ্ছে কাইজেন বা পজিটিভ চেঞ্জ, ভালো চেঞ্জ আরকি। এটাই। বাট সব আধুনিকতাটা ভালো না। সাহিত্যের মধ্যেও আমরা ধীরে ধীরে দেখব যে সাহিত্যের মধ্যে কবিতা বা গল্প বলার ভেতরে বা কবিতা বলার ভেতরে যে পরিবর্তন আসবে, ছন্দের মধ্যে নানান পরিবর্তন আসবে। এই পরিবর্তনগুলোকেই আমরা ধীরে ধীরে বলব হচ্ছে এটাই আধুনিকতা। এবং আধুনিকের পরে আবার বা পোস্ট মডার্নিজম বা উত্তর আধুনিকতাবাদ এরকম নানান কথাবার্তা চলে আসবে। তো আমাদের এই রেকর্ডেড ক্লাসের মধ্যে জেনেসিস পর্বের কয়েকটা লেকচারের পরেই আপনি মোমেন্টাম পর্বে এসে বাংলা সাহিত্যটা প্রথমেই পাবেন। এই যে ১ নম্বর বাংলা সাহিত্য এবং বাংলা সাহিত্যে ৪ টা লেকচার আপলোড দেওয়া আছে। যারা নতুন জয়েন করেছেন তারা অবশ্যই লেকচার 1 থেকে দেখা শুরু করবেন। বাংলা সাহিত্যের লেকচার 1। তারপরে লেকচার 2, লেকচার 3, লেকচার 4 ধারাবাহিকভাবে ৪ টা লেকচার দেখে ফেলবেন এবং আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ এইজন্য যে আজকে ধরেন আপনারা যারা জয়েন করেছেন এটা আমরা ধরে নিচ্ছি আপনারা হচ্ছে ৫০তম বিসিএস প্রিলিমিনারি দিবেন। এই উদ্দেশ্যেই আসলে এই ব্যাচটা রান করা। এর সাথে আরো অনেকেই আছেন যারা আসলে ৫১তম বিসিএস দিবেন। সো এইখানে আপনার একটা বেসমেন্ট রেডি হয়ে যাচ্ছে। এবং আমরা ১ম থেকেই বলেছি এইটা শুধুমাত্র প্রিলিমিনারি বা ইনফরমেশন বেজ আমরা পড়ালেখা করতেছি না। এর সাথে আমরা ইন ডেপথ আলাপ আলোচনা করার ট্রাই করতেছি যেন আপনার রিটেন সম্পর্কে একটা বড়সড় ধারণা হয়ে যায়। আমি যখন প্রিলিমিনারি ৪৩তম বিসিএস এর প্রিলিমিনারি পড়েছি তখন রিটেনে যেয়ে কি করতে হবে, সিলেবাসটা কেমন এগুলা নিয়ে আমি কোনো ধারণা-টারণা রাখতাম না। আসলে আমি রাখতে পারি নাই। বাট পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে বাট এইটা যদি রাখতে পারতাম তাহলে ব্যাপারটা ভিন্ন রকম হতো। আপনাদের কয়েকজনের ভিডিও ক্যামেরা অন আছে। কয়েকজনের যাদের অন আছে তারা একটু অফ করে দেন। ওকে। তো আমাদের এইখানে হচ্ছে আমরা প্রিলিমিনারির পাশাপাশি আমরা আমাদের পড়ালেখাটাকে আরো আরো বেশি আ মানে সমৃদ্ধ করব যেন আমরা অ্যাকচুয়ালি রিটেন নিয়ে একটা ভালো ধারণা হয়ে যায়। তারপরে প্রিলিমিনারির পরে আমরা ১-২ মাস ধরে আপনারা রিটেন দেখে ফেললে নিজেই আপনি রিটেন কাভার দিতে পারবেন। কেননা পরবর্তীতে রিটেন প্রিপারেশন মানে প্রিলিমিনারির পরে যে রিটেন যে আপনারা পড়বেন তখন আমি আসলে আপনাদের সাথে থাকতে পারবো কিনা এটা আমরা বলতে পারি না। সো দ্যাটস ওয়াই আমরা প্রিলিমিনারির আগেই এই টাইম জুড়েই আমরা অ্যাকচুয়ালি রিটেনের একটা প্রিপারেশন নিয়ে ফেলবো। তো বাংলা সাহিত্যকে আমি আগেও বলেছি এই ৪ টা লেকচারের মধ্যেও এই কথা পাবেন। এই কথার গুরুত্ব অনেক বেশি। এই কথা আমি সামনে আরও বারবার বলবো। প্রিলিমিনারির বাংলা সাহিত্যের প্রিপারেশন আর রিটেনের বাংলা সাহিত্যের প্রিপারেশনের মধ্যে আমার দৃষ্টিতে খুব একটা বেশি পার্থক্য নাই। আপনি প্রিলিমিনারির বাংলা সাহিত্য যদি একটু ইন ডেপথ পড়তে পারেন, একটু ডিটেলসে পড়তে পারেন, তাহলে রিটেনের বাংলা সাহিত্যের প্রিপারেশন হয়ে যায়। আর রিটেনের বাংলা সাহিত্য অ্যাপারেন্টলি মনে হয় যে বাংলাতে যে ২০০ মার্ক, সেই ২০০ মার্কের মধ্যে রিটেনে গিয়ে
বাংলা একটা পরীক্ষা দিবেন ৪ ঘন্টা ২০০ মার্কের পরীক্ষা। সেই ২০০ মার্কের পরীক্ষায় হচ্ছে ৩০ মার্ক হচ্ছে বাংলা সাহিত্য। বাট এই ৩০ মার্কের উপর ডিপেন্ড করবে যে পরের যে লেখাগুলো আপনি লিখবেন সেই লেখায় আপনি কেমন মার্ক পাবেন। যেমন ধরেন আপনি একটা চিঠি লিখবেন ২০ মার্কের, আপনি একটা সারাংশ লিখবেন ২০ মার্কের। একটা সারাংশে ২-৩ লাইন লিখে ২০ মার্কে আপনাকে কত দিবে একজন? আপনি কি লিখবেন? একটা ভাব সম্প্রসারণ আপনি লেখেন আর আরেকজন লেখেন। ২ জনের মধ্যে কি এমন পার্থক্য হবে যে মার্কের পার্থক্য তৈরি হয়ে যাবে? তো শুরুতে সাহিত্যের পরীক্ষাটা এত ভালো দিতে হবে যেন টিচার আপনার সাহিত্য লেখা দেখে বুঝে যে আপনি বাংলা জানেন। তখন সাহিত্যের লেখার উপর বেস করে টিচারের টিচার আপনার প্রতি একটা সফট কর্নার তৈরি করবে। এই সফট কর্নারের উপর বেস করে আপনি পরের লেখা যাই লেখেন না কেন আপনি ভালো মার্ক পাবেন। তো সাহিত্য হচ্ছে গেটওয়ে। বাংলা রিটেনে ২০০ মার্কে ভালো মার্ক পাওয়ার জন্য সাহিত্যটা হচ্ছে গেটওয়ে। এর সাথে ব্যাকরণের ৩০ মার্ক আছে, টোটাল এই ৬০ মার্ক আসলে গেটওয়ে। এই ৬০ মার্কের উপর আপনি কেমন পারফরমেন্স করেন এর উপরই ডিপেন্ড করবে, সোললি এর উপর ডিপেন্ড করবে যে আপনি বাদবাকি রিটেনে কত পাবেন। সেই জন্য প্রিলিমিনারির এই প্রিপারেশনের সময় সাহিত্যের প্রিপারেশনটা শক্তভাবে হয়ে যাওয়া খুবই 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 জরুরি ভাই, খুবই জরুরি। তো এই জন্য আমরা একটু সাহিত্যটাকে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে পড়ার ট্রাই করতেছি, সাহিত্যকে ডিফারেন্ট অ্যাপ্রোচে পড়ার ট্রাই করতেছি। ধরেন আমরা ৪ নাম্বার লেকচার যেটা আপনারা দেখতেছেন, এই ৪ নাম্বার লেকচারে প্রথমে ভিডিও লিঙ্কটা আছে। এই লিঙ্কে চাপ দিলে আপনি ভিডিও লেকচারটা দেখবেন। পিডিএফ নোটের উপর যদি চাপ দেন তাহলে আপনি পিডিএফ নোটটা পাবেন। এটা শুরুই হয়েছে বৈষ্ণব দর্শন দিয়ে, এবং বৈষ্ণব দর্শন কি এইগুলো আমি বেশ ভালো মতন লেখার ট্রাই করেছি। চৈতন্যদেবের অবদান, দেন চৈতন্যের জীবনী সাহিত্য এবং তার মানে পদাবলী সাহিত্য দুইটা কী জিনিস, দেন এই মানে একটু বইতে যা লেখা আছে তার চাইতেও আরও একটু ডিটেলস লেখা ট্রাই করেছি। তো আপনাদের কাজ হবে হচ্ছে প্রথম অবস্থায় এই যে প্রথম অবস্থায় হচ্ছে আপনাদের কাজ হবে হচ্ছে এই ইয়েটা পড়া, এই কি বলে আপনার লেকচারটা দেখা, লেকচারটা দেখার পরেই পিডিএফটা পড়া। এখন এই পিডিএফের মধ্যে কিন্তু আপনার ডাইজেস্টের অংশটা নাই। অনেকে আমাকে কোশ্চেন করেছেন, এবং আমাকে মানে কোশ্চেন করেছেন বলতে আমাকে মেইল করেছেন যে ডাইজেস্ট জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন না। ডাইজেস্ট হচ্ছে একটা বই, যে বইতে হচ্ছে টোটাল প্রিলিমিনারির যতগুলা সাবজেক্ট আছে, ধরেন বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, এই জিনিসগুলার যে স্পেসিফিক তথ্যগুলা, শুধু লাইনের তথ্যগুলো একটা জায়গায় করা। মানে আপনি ডাইজেস্ট মানে কি? ডাইজেস্ট মানে হচ্ছে আপনার হজম হবে আর কি। তো আপনার আসলে সব প্রিপারেশন নিয়ে আসতে হবে, এসে লাস্টে ওই বইটা পড়ে অ্যাকচুয়ালি আপনার লেখাপড়াকে ডাইজেস্ট করবেন। এই জন্য ওইটার নাম খুবই ফ্যান্সিভাবে রাখা হয়েছে ডাইজেস্ট। কিন্তু আমাদের প্রিপারেশনটাই হচ্ছে ডাইজেস্ট বেস। তো ডাইজেস্টটা কেমন? ধরেন আমরা বাংলা সাহিত্যের এর পরের যে লেকচারটা হবে তাহলে মধ্যযুগ শেষ হয়ে যাবে। এই লেকচারের পিডিএফের মধ্যে কিন্তু ডাইজেস্টের অংশ নাই। মানে আমি এইটা লেখার পরে ধরেন এই লেখার পরে লাস্টের দিকে হচ্ছে ডাইজেস্টের কোন ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট সেই ইনফরমেশনগুলো দাগিয়ে সহ ওই পিডিএফটা আপনাদেরকে দিব। তো সাহিত্যের 4টা লেকচার হয়ে গেছে, আর একটা লেকচার হলে 5টা লেকচার হলে মধ্যযুগ শেষ। তার মানে প্রাচীন যুগ, অন্ধকার যুগ, মধ্যযুগ শেষ। তখন আমি আপনাদের এই ডাইজেস্টের এই টপিকগুলার যে দাগানো ডাইজেস্টটা সেইটার পেজের পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দিব। আমার কাছে বই আছে, আমি ওইটা মার্ক করে আপনাদেরকে দিয়ে দিব। তো আমাদের প্রস্তুতি হচ্ছে ওই ডাইজেস্টটা বেজ আমরা প্রস্তুতি নিব। আমাদের যখন কোর্সে আমরা আরও এগিয়ে যাব তখন আপনারা যখন পড়বেন তখন ওই ডাইজেস্ট পড়বেন। কিন্তু প্রস্তুতিটা ডাইজেস্ট বেসড হলেও আমাদের অ্যাপ্রোচ কিন্তু আলাদা। মানে আর ৫ জনের অ্যাপ্রোচের সাথে কিন্তু আমাদের এই অ্যাপ্রোচের মিল নাই। মানে আপনাকে আমি বলতেছি আমার প্রিপারেশন ডাইজেস্ট বেসড, এই কথা যেমন সত্য, বাট ডাইজেস্টের বাইরে আমরা যে আরও অনেক কিছু পড়তেছি এই কথাটাও সত্য। কেননা আমি যখন ধরেন মধ্যযুগ নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করেছি, এই যে এর মধ্যে এই জিনিসগুলা হচ্ছে কলাম আকারে লেখা, কলাম বা একটা প্রবন্ধ আকারে লেখা। ধরেন আপনি শ্রী চৈতন্যদেবের
পরিচয় এখানে দিয়েছেন, সে কই থেকে আসছিল, কি করছে, সে কেন এই তত্ত্বে গেছে এবং তার শ্রীচৈতন্যদেব কি অবদান রাখছে এবং ব্যক্তি জীবনে সে কেমন ছিল, তার মৃত্যুর কাহিনী কি, এই সমস্ত জিনিসও আমি আপনাকে বলছি। তার মানে শ্রীচৈতন্যদেবের একটা টোটাল সারাউন্ডিংস, একটা বৃত্ত, টোটাল একটা বড় সড়ো একটা বৃত্ত আপনার সামনে উপস্থাপন হয়েছে। এর মধ্যে কিছু ইনফরমেশন হচ্ছে যেটা প্রিলিমিনারির জন্য, মানে এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। সো সেই তথ্যগুলো হচ্ছে ওই ডাইজেস্টে মার্ক করা থাকবে, ওইগুলো আপনি দেখবেন, দেখলে আপনার এই টোটাল জিনিসটা আপনার মাথায় চলে আসবে। এর হচ্ছে ১ নাম্বার কথা। ২ নাম্বার কথা হচ্ছে ডাইজেস্টের বাইরে যে লেকচার নোট, আমরা গল্প করতেছি, নানান জিনিস তুলে ধরতেছি, এইটা আপনাকে আরেকটা যেটা হেল্প করবে সেটা হচ্ছে ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি থেকে আপনারা অনেকেই জানেন, অনেকে দেখছেন, অনেকে জানেন বা হলে থাকেন বা বিভিন্নভাবে আপনারা জানতে পারছেন যে কোশ্চেনটা গতানুগতিক বিসিএস এর যে কোশ্চেন হয় সবাই বলেছে এরকম যে তার চাইতে একটু ভিন্ন রকম হয়েছে, এবং এইটা ৪৬তম যারা রিটেন দিয়েছিল তারাও এই কথা বলেছে এবং ৪৭তম যারা রিটেন দিবে তারাও এই সেম কথাই বলবে। এখন বিষয় হচ্ছে তাহলে এইটা আর এক্সেপশনাল কোনো কিছু নাই, এইটাই স্বাভাবিক ঘটনা। এরপরে যত বিসিএস আপনারা দিবেন কোশ্চেনগুলো এইরকম হবে আর কি, যে আপনি কোশ্চেন দেখে ডাইরেক্ট উত্তর পারবেন না, আপনি কিছু চিন্তা ভাবনা করে আপনাকে উত্তর দিতে হবে। তাহলে আমরা শ্রীচৈতন্যদেব বাংলা সাহিত্যে কী অবদান রাখছে জাস্ট এইটুকু না পড়ে টোটাল শ্রীচৈতন্যদেবের যে বৃত্তটা সম্পর্কে আমরা একটু ধারণা নিচ্ছি, এই জন্য যে এই টাইপের ধরেন পিকুলিয়ার টাইপের বা মানে যেটা আমরা বলি যে একটু বাঁকা টাইপের কোশ্চেন আসলে অপশনগুলো দেখে যেন আপনি উত্তর কোনটা হবে সেইটা আপনি লেজিটিমেট ওয়েতে আপনি আসলে খুঁজে বের করতে পারেন, মানে বোকার মতন ওয়েতে না, পাগলের মতন না, উবু ১০ ২০ ৩০ ৪০ গুণে না, যৌক্তিক ব্যাখ্যা সহ আপনি আসল উত্তরটা খুঁজতে পারবেন যে না এটা উত্তর হবে, এটা উত্তর হওয়া ছাড়া কোনো উপায় নাই, এরকম। তো দ্যাটস ওয়াই এই ইনফরমেশনগুলো জানা খুবই প্রয়োজন। সেই জন্য আমরা কথা বলতেছি অনেক কিছু, আর এই সমস্ত কথার উপর দেখবেন ডাইজেস্টে যায় ইফেক্ট পড়তেছে অল্প, বাট আমাদের প্রস্তুতির জায়গা কিন্তু ডাইজেস্ট। ডাইজেস্ট হচ্ছে আমাদের মেইন ফ্ল্যাগ, যেটাকে আমরা সামনে রেখে আমরা তার দিকে যাচ্ছি, বাট আমরা অনেক কিছু নিয়ে একসাথে যাচ্ছি। সো দ্যাটস ওয়াই আপনি লেকচার শুনবেন, এরপরে এই পিডিএফ নোটটা পড়বেন। আপনাদেরকে আরেকটা কাজ আমি করতে বলবো, তারপরে আমি কিন্তু কোনো বইয়ের রিকমেন্ডেশন দিচ্ছি না, বাট আপনারা বাজারে সাহিত্য পাঠ বলে একটা বই পাওয়া যায়, ছোট্ট একটা বই, ১-১৫০ টাকা দাম, সাহিত্য পাঠ। এইটার প্রকাশনী বোধহয় শিকড় প্রকাশনী, মহসিনা নাজিলা বোধহয় এটার রাইটার। তার লেখার চাইতে এই শীটের লেখা ভালো, কিন্তু তার ওই বইটা তারপরেও আমি রাখতে বলতেছি এই জন্য যে আমরা সাহিত্যের সমস্ত লেখক, ধরেন আধুনিক যুগে গিয়ে শত শত লেখক আছে, সব লেখক আমরা কাভার করতে পারবো না, এবং কিছু কিছু লেখকের কিছু কথাবার্তা আপনাদের জানা লাগবে, বাট ওই বইটাও ছোট, ওই বইতে কিছু কথাবার্তা লেখা আছে, কিছু চরিত্রের লেখা আছে যে এই চরিত্রটা অ্যাকচুয়ালি কী রোল প্লে করেছিল, বাট বইটা ভালো বই না, বাট বইয়ের কন্টেন্ট ভালো, লেখা ভালো না, কন্টেন্ট ভালো, অনেক ভুল ভালো ইনফরমেশনও সেখানে আছে। তবে আপনারা সেই ভুলগুলো যদি আইডেন্টিফাই করতে পারেন এবং তাহলে হচ্ছে আপনার পড়ালেখা সঠিক ওয়েতে আসছে বলে আপনি ধারণা করে নেবেন আর কি। বইটা আমাদের এই জন্য লাগবে যে বইটাতে একটা সাহিত্যেরও পার্ট আছে, আবার লাস্টের দিকে ব্যাকরণের পার্ট আছে। আর আমি আগেই বলেছি বাংলায় রিটেনে গিয়ে ব্যাকরণের ৩০ মার্ক আর সাহিত্যের ৩০ মার্ক, মানে ওই বইটা বিসিএস রিটেনের ৬০ মার্ক কাভার দিবে, এবং সেই ৬০ মার্ক হচ্ছে ২০০ মার্কের গেটওয়ে। এখন ওই বইটার থেকেও ধরেন আমরা যখন মধ্যযুগ পড়ব তখন ওই বইটার থেকে যাদের হাতে টাইম আছে এবং যারা আরও ব্রডভাবে ধরেন প্লেস করার জন্য আপনি প্রিপারেশন নিতে চান, আপনার কাছে টাইমও আছে, মানে কি করবেন আপনি বুঝতেছেন না, আপনার কাছে অনেক টাইম, সারাদিন একই জিনিস পড়বেন না, তারা যে কাজটা করবেন লেকচার দেখবেন, লেকচার নোট পড়বেন, দেন এই কন্টেন্টগুলো ওই বই থেকে পড়বেন। এই হচ্ছে কয়টা কাজ। এরপরে হচ্ছে ডাইজেস্টে পড়বেন, ডাইজেস্ট হচ্ছে ফাইনাল কাজ। এই হচ্ছে গেল পড়ালেখার পার্টটা। আর যারা ৫০তম বিসিএস দিবেন আর কি, এই সমস্ত কাজের পরে আপনাকে অনলাইনে মডেল টেস্ট দিতে হবে, এই টপিকের উপর অনলাইনে মডেল টেস্ট দিতে হবে, বেশ কয়েকটা মডেল টেস্ট দিয়ে দিবেন আর কি।
এখন এই যে এতগুলা কাজ করতে বললাম, এই সবগুলা কাজই কিন্তু ডিফারেন্ট, ডিফারেন্ট কাজ। বাট টপিক কিন্তু একটাই। ধরেন মধ্যযুগের লেকচার 1 বা এইখানে কতগুলা কনটেন্ট আছে। ধরেন কনটেন্ট হচ্ছে বৈষ্ণব পদাবলী এবং মঙ্গল কাব্য। এটা মধ্যযুগের সাহিত্যের ২ টা অংশ আরকি। তো বৈষ্ণব পদাবলী এবং মঙ্গল কাব্যকে আপনি কয় দিক থেকে অ্যাটাক করতেছেন? ১ নাম্বার হচ্ছে আপনি লেকচার দেখছেন। ২ নাম্বার হচ্ছে আপনি লেকচার নোট পড়ছেন। ৩ নাম্বার হচ্ছে ওই বইটা পড়ছেন যেটা বললাম যে সাহিত্য পাঠ। এরপরের কাজটা হচ্ছে আপনি আই আ এরপরের কাজটা ডাইজেস্ট পড়েছেন এবং ফাইনাল কাজটা হচ্ছে আপনি মডেল টেস্ট দিয়েছেন। এবং এরপরে আবার এইটুকু পড়তে গিয়ে, সাহিত্য পড়তে গিয়ে আপনি নতুন, নতুন অনেক গল্প জানবেন। বেশ কিছু ইনফরমেশন আমার তখন ভালো লেগেছিল। বেশ কিছু ইনফরমেশন পড়বেন যে ইনফরমেশন আপনি এর আগে জানতেন না। এই ইনফরমেশনগুলো জানার পরে আপনার ভালো লাগবে। তখন আপনি এই ইনফরমেশনগুলা আপনার যারা নেয়ার অ্যান্ড ডেয়ার মাই ডিয়ার পিপল আছে তাদের সাথে আপনি গল্প করবেন। অনেকেই গল্প শুনতে চাবে না। বাট আপনার জানার গভীরতা যদি বেশি হয়, আপনার প্রেজেন্টেশনও চমৎকার হবে। যখন আপনি গল্প ২-১ টা বলে ফেলবেন, তখন আপনার কথা তারা শুনবে। এবং যদি সে বিসিএস এর লাইনের লোক হয় তাহলে তো খুবই ভালো। অন্যরা হলেও আপনি গল্প-টল্প করবেন যারা একটু নতুন কিছু জানতে চায়। তাহলে আপনি অনেকভাবে একটা জিনিসকে অ্যাটাক করছেন, অনেকভাবে। এরপরে আপনার যদি মনে হয় যে আপনার মনে থাকে না, তার মানে আপনি অ্যাটাকগুলা ঠিক মতন করেন নাই। আপনি মুখস্থ করার ট্রাই করছেন যে শ্রী চৈতন্যদেবের জীবনী সাহিত্যের নাম হচ্ছে কর্চা। শ্রী চৈতন্যদেবের জীবনী সাহিত্যের নাম হচ্ছে কর্চা। এইভাবে আপনি পড়ার টেবিলে বসে, বসে মুখস্থ করছেন। বিশেষ মুখস্থর জিনিস না। যারা এই কাজে আছেন তারা এই লাইন থেকেই বাদ হয়ে যান ভাই। আপনি ভুল রাস্তায় চলে আসছেন। এই রাস্তাই আপনার না। মুখস্থ-টুখস্থ করে যে আমরা ইউনিভার্সিটিতে যখন পড়তাম, তখন হচ্ছে মানে আমরা এটা জানতাম যে যতই যা বুঝি মুখস্থ করে যাইতে হবে, নাহলে পরীক্ষার হলের ম্যাথটা পারা যায় না। টার্ম ফাইনালে আরকি। ওই কথা সত্য, বাট বিসিএস এর ব্যাপারটাই আলাদা। এইটার সাথে ওই কম্প্যারিজন এইখানে চলে না আসলে। মানে আপনি যদি মনে করেন মুখস্থ করে আপনি আ মানে ক্যাডার হয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। এখন ওই যুগ নাই। এখন ওই যুগ নাই এবং আ আ কেউ যদি এটা বলে তাও বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। বাট ওই জিনিসটা আপনার জানা থাকতে হবে। আর যদি জানা থাকে তাহলে কোয়েশ্চেন দেখলে আপনার ওই জিনিস মাথায় আসবে। এবং আপনারা একটা জিনিস বুঝছেন, বিসিএস প্রিলি পাইতে পাস করতে হলে 50% মার্কও পাওয়া লাগে না। এটা ৪৭তম বিসিএস তার উদাহরণ। কোশ্চেন অদ্ভুত রকম হইছে, মানে ৯৫ পাইলে ভাই, ২০০-তে ৯৫ পাইলে পিলি পাস করবেন এবং ২০০-তে ৯৫ মানুষ পাচ্ছে না। তার মানে এটা মুখস্থর জিনিস না। আপনার ভেতরে ভ্যালু থাকতে হবে। আপনাকে ভ্যালু গ্যাদার করতে হবে এবং সেটা মুখস্থ করে হবে না কিন্তু ভাই। মুখস্থ করলে ভ্যালু গ্যাদার হবে না। আরেকটা সাহিত্যের কাজ করতে পারেন, সেইটা হচ্ছে আমি কোনো একটা ইউটিউব ভিডিওতে বা কোনো একটা সময় আপনাদেরকে বলেছিলাম এবং তার একটা অডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যাদের কাছে ওই অডিওর লিঙ্কটা আছে তারা ক্লাসরুমে একটু পোস্ট করে দিবেন। এই ক্লাসরুমে এই অ্যানাউন্সমেন্টটা আপনারা, এই পোস্টটা আপনারা করতে পারবেন। আমি বাকিরাও যেন ওইটা অ্যাক্সেস করতে পারে। গুগল ক্লাসরুমে যার ক্লাসরুমে করে ফেলবেন আরকি। এখন ওইটা ছিল একটা অডিও এবং সেই অডিওটা আপনারা, ওইটা মূলত হচ্ছে বোধহয় সৈয়দ অলিউল্লাহ থেকে অডিওটা শুরু, আরও বেশ কিছু বিষয় আছে। ওই অডিওটার প্রথম ৪-৫ মিনিট সৈয়দ অলিউল্লাহকে নিয়ে আমরা যখন সৈয়দ অলিউল্লাহকে পড়ব তখন আপনি বুঝবেন যে কতটুকু অডিওতে আমি কত কিছু করে ফেলেছি। তার মানে আমি বিন্দুর মধ্যে সিন্ধু দেখেছি। সো আপনিও এরকম ধরেন মঙ্গল কাব্য নিয়ে বা মধ্যযুগ নিয়ে আপনার একটা ছোট নিজের করা একটা অডিও থাকতে পারে রাস্তাঘাটে আপনি। আর যারা একটু এডিট পারেন তারা অডিওটা একটু এডিট করে নিয়ে আরও মানে শ্রুতিমধুর করে নিতে পারেন, তাহলে আরও সুন্দর হবে আর কি, নয়েজ ফিল্টার করে। আহ, মোটামুটি সাহিত্যের প্রিপারেশনের গাইডলাইন এতটুকুই। আহ, আজকে এমনি আমরা বলেছি যে মানে অনেকেই আমাকে দেখতেছি যে তাদের মেইলে তারা এরকম লিখতেছে যে সে এখনো বুঝতেছে না সে কি করবে। তখন আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে আরও আলোচনা হওয়া দরকার। মানে পড়ানোর চেয়ে আলোচনা বেশি। পড়তে আপনারা এমনি পারবেন। অলরেডি যতগুলা ক্লাস আপনারা দেখেছেন, পড়ালেখা করার ভাইবটা বুঝে গেছেন। আরও কয়েকটা ক্লাস হয়ে গেলে পড়ালেখার ভাইব আপনারা বুঝে যাবেন, কী পড়তে হবে, কেন পড়তে হবে, কীভাবে পড়তে হবে। এবং এইটুকুই অ্যাকচুয়ালি বিসিএস এর প্রিপারেশন। পড়তে হবে আপনার। সিলেবাস এতই বড়, কেউ আপনাকে সিলেবাস পড়ে শেষ দিতে পারবে না। এটা ইম্পসিবল।
বাট আপনি যদি লাইনটা বুঝে যান, লাইন মানে সঠিক লাইনটা, তাহলে আপনি নিজেই এটা কমপ্লিট করে ফেলতে পারবেন। এবং ভাই মাথায় রাখতে হবে এটা খুবই সহজ জিনিস। এটা খুবই সহজ জিনিস, এটা কোনো কঠিন জিনিসই না। মানে এটা খুবই সিম্পল জিনিস। আমাদের কাছে কঠিন হয়ে আছে এই কারণে যে ২ টা কারণে আরকি। ধরেন আমি ক্যাডার হয়ে গেছি, আমি যদি এই ক্যাডারে আসা জিনিসটাকে কঠিন বলে প্রকাশ করতে পারি তাহলে আমি হচ্ছে উস্তাদ। সো নিজেকে উস্তাদ প্রমাণ করার জন্য আরেকটা বিষয় হচ্ছে এই জিনিসটাকে কঠিন প্রমাণ করে কোচিং-টোচিং টাইপের কিছু জায়গায় ব্যবসা-বাণিজ্য করার জন্য আরও কিছু কারণ থাকতে পারে। বাট আমার দৃষ্টিতে এটা কোনো একটা কঠিন কাজ না। সঠিক ট্র্যাকে অল্প টাইম নিয়ে যদি চমৎকারভাবে গুছিয়ে আপনি প্রিপারেশন নেন, তাহলে ১ম অ্যাটেমেই আপনার কাজ হয়ে যাবে। আর যারা এইখানে অনেকেই আছেন যাদের ১ম অ্যাটেমে কাজ হয় নাই। যাদের ১ম অ্যাটেমে কাজ হয় নাই, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে, আপনি নিজেই খুঁজে বের করেন আপনার ইরর আছে। আপনি এতদিন আমার কথাবার্তা শুনতেছেন, এখন ইরর খুঁজে পাইছেন। আপনার ইরর খুঁজে পেয়ে গেছেন মানে আপনার সমস্যা হাফ ডান। সমস্যা হাফ ডান হয়ে গেছে মানে কি এখন? এখন মানে হচ্ছে আপনি বাকিটা কাজ আপনাকে করে ফেলতে হবে। আপনারা যেই ফেল করেছেন সেই তার প্রিপারেশনে ইরর আছে, ওই ইরর সে আইডেন্টিফাই করতে পারছে। অবশ্যই পারছে। যদি সে অ্যাকচুয়ালি মানে আসলেই সে মন থেকে এটা চিন্তা করে আরকি, সে অবশ্যই পারছে। তো আ আ গাইডলাইন এতটুকুই। এবং আজকে 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 না, কালকে আপনাদের আমি আরেকটা সাহিত্যের বেশ কতগুলা লেকচার আছে, যে লেকচারগুলো আমি আর রিপিট নিতে চাই না। বাট ওই লেকচারগুলো খুবই চমৎকার লেকচার। যে এইখানেও এই যে যেমন বাংলা সাহিত্যের মধ্যযুগ 1, এই লেকচারটাও কিন্তু আপনার লাইভ হয় নাই, রেকর্ডেড হয়েছে। মানে আপনাদেরকে রেকর্ডেড দিয়েছি। এই রেকর্ডেড লেকচারগুলো দেওয়ার দিব আমি এই জন্য যে আমার তো এই নোট লিখতে হয় ভাই। তাহলে পরের যে লেকচারগুলো আছে সেই লেকচারগুলো, অনেক সাহিত্য আছে যেগুলোর মানে মানে সাহিত্যিক ধরুন রবীন্দ্রনাথেরই ক্লাস নাই। সো এদেরকে নিয়ে তো চমৎকার নোট বানাতে হবে। সেই নোটটা খুবই ইম্পর্টেন্ট ভাই। আপনাদের যে বই কিনতে বললাম, এই বইয়ের চাইতে এই নোটের লেখা অনেক অনেক গুণ ভালো। সব কয়লা নোট কম্পাইল করে একটা বই বাজারে বাজারে ছেড়ে দেওয়া যায়। আহ, তো একটা লেকচার নেওয়ার জন্য অনেক কিছু লিখতে হয় এবং আমার প্রফেশনাল ব্যস্ততা আছে, আপনারা এটা জানেন। তো সব কিছু মিলিয়ে ফ্লেক্সিবল থাকতে হবে। এবং একটা জিনিস হচ্ছে, লার্নিংয়ের কোনো কমতি হবে না। ঠিক আছে? যতটুকু হবে সেটুকু লার্নিংয়ের কোনো কমতি হবে না। তো আরেকটা লেকচার মধ্যযুগের দিয়ে দিব, মধ্যযুগ শেষ হয়ে যাবে। যারা আগে আগে এই লেকচারগুলো দেখেছেন তারা আবার একটু নোটগুলা, যারা আর ভিডিও দেখার দরকার নাই, নোটগুলো একবার দেখে আপনি প্রাচীন যুগ এবং মধ্যযুগ মানে যতটুকু আলোচনা হয়েছে ৫ নাম্বার লেকচার এখানে আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা টোটালটা একটু কাভার করে ফেলবেন। এতে করে কিন্তু বিসিএস প্রিলিমিনারির ৫ থেকে ৬ মার্কের প্রিপারেশন হয়ে গেল। ৫ থেকে ৬ মার্কের প্রিপারেশন। এবং বিসিএস ৫ থেকে ৬ মার্কের প্রিপারেশন এবং রিটেনে গিয়ে এটা প্রায় ৯-১০ মার্কের, যে ৩০-এর প্রায় ১০। আপনি গত কোশ্চেন দেখেন ৪৬তম, প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে রিটেনে গিয়ে। সো এবং এইটুকের ভেতর দিয়েই ওইটা আনসার দেওয়া যায়। এই আলাপ আলোচনার ভেতর থেকে ওইটা আনসার দিয়ে ফেলা যায়। এবং আপনারা এই লেকচার দেখলে রিটেনের কোশ্চেন দেখেন, আপনারাও দিয়ে ফেলতে পারবেন। এই জন্য এইটা আবার একটা ওভারভিউ দিয়ে ফেলবেন। আর যারা হচ্ছে এই ইউনিভার্সিটিতে 4th ইয়ার পড়তেছেন, যারা 50 দিবেন না, তারা লেকচার শুনবেন আর নোট পড়বেন, আর কিছুই করা লাগবে না। লেকচার শুনবেন আর নোট পড়বেন, আর কিচ্ছু করা লাগবে না। আপনার ডাইজেস্টও পড়া লাগবে না, মডেল টেস্টও দেওয়া লাগবে না, কিছুই করা লাগবে না। আবার বলতেছি, যারা 50 দিবেন না, মানে 51 দিবেন, বা এখন 4th ইয়ারে পড়েন, 3rd ইয়ারেও পড়তে পারেন, তাদের উদ্দেশ্যে বক্তব্য হচ্ছে, আপনি শুধু বিসিএসে কি জিনিসটা, এই টোটাল কোর্স থেকে শুধু এইটা বোঝার ট্রাই করবেন। আপনি কিছু মুখস্থ করতে যাবেন না। কিন্তু আপনার বিসিএসে যখন আপনি আসবেন না, তখন কিন্তু শ্রী চৈতন্যদেব যখন পড়বেন, যখন আপনার বিদ্যাপতি, আপনার যখন বুড়োচণ্ডী দাসের নাম চলে আসবে, তখন আপনার এই জিনিসগুলা মাথায় আসবে এবং তখন দেখবেন মনেও থাকতেছে। কারণ এগুলো তো আপনি আগেই জানেন। এই যে আগেই জানেন ভাবটা, এবং বিসিএস এর প্রিপারেশন কি, বিসিএস কি, কি করতে হবে, কি করতে না হবে, ভাই এগুলো তো কোটি টাকার অ্যাসেট ভাই। আপনি এগুলো আগেই জানেন, কিন্তু আপনি আপনার মেইন একাডেমিক পড়ালেখা থেকে শুরু করে, ভাই ইউনিভার্সিটিতে, আমি নানান ইউনিভার্সিটিতে গেছি, সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার থেকে যাদের টেবিলে বিসিএস এর বই থাকে, আই হেট দেম, আই রিপিট, আই হেট দেম। আপনার কাছে একটা বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান থাকতে পারে আপনার ফার্স্ট ইয়ার থেকে,
এবং সংবিধান আপনি পড়তে পারেন। সাহিত্যের কিছু বই থাকতে পারে, কিছু মৌলিক বই থাকতে পারে, যেগুলো আমরা জেনেসিস পর্বে যে সমস্ত বই নিয়ে কথাবার্তা বলতেছিলাম, এই টাইপের বই থাকতে পারে। এইগুলো হচ্ছে মেইন। আপনি আপনি জ্ঞান গরিমায় বড় না হয়ে আপনি আগেই নিজেকে আপনি কুয়ার মধ্যে ফেলে দিচ্ছেন, সমুদ্র দেখবেন কেমনে? সো আপনি তো কুয়ার মধ্য থেকে এরপরে যাবেন বদনায়, মানে যাই পড়েন কুয়ার চেয়ে বড় তো যাইতে পারবেন না, বদনায় যাবেন, এরপরে বালতিতে যাবেন। সো এই কাজ করা যাবে না ভাই। সো গাইড বইগুলো আসলে এগুলো খুবই নিম্নমানের জিনিস ভাই, নিম্নমানের কাজ। মানে টু বি পারফেক্টলি অনেস্ট, এগুলো নিম্নমানের কাজ, এগুলোকে সিলেবাস হিসেবে নিতে হবে, যে কি কি মানুষ পড়ে এটা দেখি, দেন আপনি আপনার মতন পড়বেন। যাই হোক, আমি খারাপভাবে মিন করি নাই, আমি খুবই পজিটিভ ওয়েতেই বলতেছি, মানে ওই নিম্নমানটাও খুবই পজিটিভভাবেই বলতেছি আর কি। দুজনের সাথে কথাবার্তা বলি। আমার বক্তব্য শেষ আজকের। আমার বক্তব্য শেষ। নাহিদ হাসান হ্যান্ড রেইজ করেছেন। কি বলতে চান ভাই? সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই একটু আউট অফ দ্য টপিক একটা কোশ্চেন হুম, করতে যাচ্ছিলাম, হুম। যদি অনুমতি দেন স্যার। ব্যক্তিগত কোশ্চেন নাকি? না ভাই, আমি ওকে, বলেন। অভিযান ব্যাচের, আপনার প্রথম থেকে ওকে, আপনার সাথে ওকে, কানেক্টেড আছি। ওকে, ওকে। তো 47 এ আর কি লিখতে হয়েছে, আপনার কৃতজ্ঞতার জন্য ভাই। কংগ্রাচুলেশন নাহিদ। পড়তেছেন ভাই রিটেন? জি ভাই, জি শোনেন, চলতেছে আর কি। আপনার উদ্দেশ্যে আমার একটা বক্তব্য: গিয়ার থাকবে তুঙ্গে। গিয়ার বুঝেন? গিয়ার থাকবে তুঙ্গে, মানে সবসময় আপনি টপ গিয়ারে চালাবেন নিজেকে। কোনো ধরেন কে কি পড়তেছে, কে কি পড়তেছে না, কে কি করছে, কে কি করছে না। আপনাদেরকে বাংলাদেশ বিষয় বলি আর বাংলা সাহিত্যের একটা রিটেন, বাংলাদেশ বিষয় বলি আর হচ্ছে আন্তর্জাতিকের একটা নোট দিয়েছিলাম, বেশ 100 জি ভাই, সামথিং জি পেজের, ভাই। দুইটা পিডিএফে। 80-85 রাইট, সে বাংলাদেশ বিষয়। জি জি। আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা অভিযান ব্যাচে এখনো আছে আর কি। আচ্ছা, ওটা ডাউনলোড করছিলাম তাই। প্রিন্ট করবেন, কিছু টাকা পয়সা ব্যয় হোক, প্রিন্ট করবেন। প্রিন্ট করে ওইখান থেকে আপনি ইনফরমেশন গ্যাদার করার ট্রাই করবেন না, টোনটা বোঝার ট্রাই করবেন। কথা বুঝতে পারছেন? হুম, টপিককে উপস্থাপন করার টোন, ওইখানে বাংলাদেশ বিষয়বলির অধ্যায়গুলার যে হুক প্যারাগুলো আছে, এইগুলাকে আপনি দিকে ফোকাস করবেন আর কি, ঠিক আছে? জি ভাই। আর রিটেন ভাই আরেকটা বলেন। কোশ্চেন ছিল আর কি, মানে গত ক্লাসে একটা ভাই বলছিল আর কি, মানে রিকোয়েস্টের মতো আর কি, আপনি 46 এর যেই মানে রিটেন মেথডটা নাহিদ, দিবেন। এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি। ধরেন আমার পুরা লেকচারটা ওপেন করে দিতেও আমার কোনো আপত্তি নাই, কোনো আপত্তিই নাই। কিন্তু করা যাচ্ছে না এই জন্য যে 46তম বিসিএস এর রিটেন প্রিপারেশন হয়েছিল 6 মাস ধরে, এবং আমি তাদেরকে 6 মাস ধরে গাইডলাইন দিয়েছিলাম। আমি যখন ধরেন পশ্চিম এশিয়া সংকট পড়াচ্ছি, পশ্চিম এশিয়া সংকটের লেকচার হচ্ছে 3টা, বাট ওইখানে আমি যেভাবে বলেছি, আপনার তো এখন প্রিপারেশন নিতে টাইম পাচ্ছেন 1-1.5 মাস। সো আপনি তো 6 মাসের ওই প্রিপারেশনটা 1-1.5 মাসে এটা নিতে গেলে আপনি মিস জাজমেন্ট করে ফেলতে পারেন। সেই জন্য আমি ওপেন করতেছি না, বাট আমি কিছু জিনিস ওপেন করে দিব। ধরেন আমি মডেল টেস্ট নিয়েছিলাম এবং লাইভে খাতা দেখেছিলাম, এই যে এইরকম করে, এখন যে এখানে এটা দেখতেছেন, এটা ওই খাতা ছিল। তাহলে ওইটা দেখে খাতা লেখার টোন বুঝে যাবেন আপনারা। এইটা আমি ওপেন করে দিব, বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলির কিছু লেকচার নোট আমি ওপেন করে দিব। আরও সময় পেলে ওইগুলো আরও একটু 47-এর সাথে যেন রিলিভেন্ট হয়। এইটা ইম্পেরিক্যাল ইস্যুতে বর্তমান সময়ে সমসাময়িক ঘটনাকে ইয়ে করার জন্য আমি একটা লেকচার মতন নিব, যেখানে আমি বিষয়গুলোর আলাপ আলোচনা এবং আপনাদের একটা নোট দেওয়ার ট্রাই করব। আরেকটা যেটা, সেটা হচ্ছে কয়েকটা লেকচার আছে যে লেকচারগুলোতে হচ্ছে আমি শুধু আলাপ আলোচনা করেছিলাম টপিক বেস, যে এই টপিকটা কিভাবে লিখবেন, এই কাজগুলো আমি করব। কিন্তু ধরেন একটা স্পেসিফিক, ধরেন আমি কনসেপচুয়াল ইস্যুর একটা ক্লাস নিচ্ছি, ওইগুলা ভাই আমি এখন দিব না, এতে আসলে আপনারা মিসগাইডেড হয়ে যাবেন। ঠিক আছে নাহিদ, বাকিটা আমি দ্রুতই দিব, ধরেন কাল পরশুর মধ্যেই দিব। এই উইকেন্ডে আমি আসলে খুবই ব্যস্ত ছিলাম, এই জন্য আপনাদেরকে আমি ইয়ে করতে পারি না, আমি খুবই সরি। আর একজন কথা বলেন হচ্ছে ওয়াসি কি আপনার নাম? আমি বুঝতে পারতেছি না। ওয়াসি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়াসি কথা বলেন। আহ, জি ভাই, আমার নাম ওয়াসি। ওকে। তো আমি 47-এ 2 মাসের প্রিপারেশন নিয়েছিলাম। তো হুম, মেবি 5-6 মার্কের জন্য মেবি বিলিটা ক্র্যাক করতে পারি নাই। তো হুম, আমার মানে মেইন সমস্যা হচ্ছে
বাংলা সাহিত্য, বাংলাদেশ বিষয়াবলী আর আন্তর্জাতিক বিষয়াবলী, এই 3 টা topic। হুম আপনার ভিডিও দেখে অনেক খুবই ভালো লাগছে, তো এই কারণে আর কি আপনাকে করছে ভর্তি হওয়ার কি। হুম আর সেকেন্ড কথা হলো যে আগেও কিছু মানে টুকটাক নোট করা আছে, তো আপনার এখান থেকে আমি মানে যখন ভিডিও দেখতেছি বা আপনার লেকচার নোট দেখতেছি, আমি কোনো এক্সট্রা করে নোট করবো কিনা, নাকি যে আপনি যে শিটগুলো প্রোভাইড করতেছেন ওগুলাই এনাফ, মানে আপাতত আপাতত নোট করতে ওরকম পারবেনও বলে আমার কাছে মনে হয় না ভাই। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে দরকার নাই। মানে যদি আপনার কাছে খুব একটা তথ্য খুবই লাগে যে এই তথ্যটা আমার কাছে থাক, কেবল তখনই আপনি করবেন, আদারওয়াইজ দরকার নাই। বুঝতে পেরেছেন? মানে এটা বুঝতে পারছি। আর আর দরকার হবে না, এটা আমার কাছে মনে হয় আর কি। আর আপনি কত কোন দিবেন? 50? জি, আমি 50 দিব, ঠিক আছে, 47 আমার দরকার personal নাই, কোনো দরকার নাই, আপাতত তো দরকার নাই, এখন দরকার নাই ভাই। জি। ওকে, আরেকজনের সাথে কথা বলি। কথা বলেন হচ্ছে সিনথিয়া মিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমাদের ম্যাথ কোর্সটা হচ্ছে অলমোস্ট 2 মাস মতন বন্ধ ছিল। তো আমি আজকে আবার প্রথম ক্লাস নিয়েছি টানা 2 মাস পর। কিন্তু আজকের ক্লাসটাও আমি পুরোপুরি শেষ দিতে পারি নাই, মানে অর্ধেকে চলে আসার পরে আজকের যে জুমের অ্যাকাউন্টে, আপনার জুমের অ্যাকাউন্টে একটু প্রবলেম হওয়ার কারণে মানে 40 মিনিটের পরেই আমার জুম ইয়েটা হয়ে গেছে, মানে প্রিমিয়ামের সাথে এটার যে ইয়েটা ওই যা ছুটে গিয়েছিল। তো ওই বাকি অংশটা আবার রেকর্ড করে ওইটার সাথে অ্যাড করে আবার ওদেরকে রাতে আপলোড দিব আর কি। তো এখন আমরা কি কি পড়েছি সেটা যদি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে যে ম্যাথ কোর্স নিয়ে আপনাদের চিন্তা ভাবনা করতে। তো ম্যাথ কোর্সে এটা সবার উদ্দেশ্যে বলতেছি, শুধু ওর জন্য না। আচ্ছা, ম্যাথ কোর্সটা আমরা শুরু করেছিলাম হচ্ছে ধারার যোগফল দিয়ে। ধারার যোগফলে আমরা 5টা লেকচার দিয়ে 4টা লেকচার দিয়ে আমরা ধারার যোগফল শেষ করেছি। এরপরে সূচক লগারিদম আমরা 3টা লেকচার দিয়ে শেষ করেছি। বহুপদী ও বহুপদী সমীকরণ 1 লেকচারে শেষ হয়ে গেছে। দ্বিপদী উপপাদ্য যে চ্যাপ্টারটা, এটাও 1 লেকচারে শেষ হয়ে গেছে। আর বিন্যাস সমাবেশ নিয়ে আমাদের ইউটিউবে একটা প্লেলিস্ট ছিল, বিন্যাস সমাবেশ নিয়ে। সেই প্লেলিস্টটাকে, ওইটা আসলে খুবই একটা চমৎকার প্লেলিস্ট, বাট ওইটা সে একটা টপিক নাই, চক্রবিন্যাস। শুধু চক্রবিন্যাস নিয়ে একটা ক্লাস হয়েছে। তাহলে ইউটিউবের ওই লেকচারের সাথে শুধুমাত্র চক্রবিন্যাস, মানে এক চক্রবিন্যাসটাই প্রায় 1.5 ঘন্টা যাবৎ পড়ানো হয়েছে। আর সম্ভাবনা আমরা শেষ করেছি 2টা লেকচারে। আর হচ্ছে জ্যামিতি, যেইটা জ্যামিতিটা জ্যামিতি বলতেছে শুধু পরিমিতি, ওই যে আপনার ওই শেপ টেপ যেটা, যে ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, কোণক, বেলন, এই টাইপের জিনিস আমরা 3টা লেকচারে শেষ করেছি আসলে। 3টা না, এইটা আমরা শেষ করেছি হচ্ছে 4টা লেকচার, 4টা লেকচার দিয়ে, মানে আজকের লেকচারটা অ্যাড হলে 4টা লেকচার দিলে এই টপিকটা শেষ। এই হচ্ছে আমাদের টোটাল কোর্সের অগ্রগতি। তাহলে আমরা ধারা পড়েছি, আমরা সূচক লগারিদম পড়েছি, আমরা দ্বিপদী পড়েছি, বহুপদী পড়েছি, বিন্যাস সমাবেশ পড়েছি, সম্ভাবনা পড়েছি, আর জ্যামিতির টপিক পড়েছি। এছাড়া আর কোনো কিছু আমরা পড়া হয়, এই লেকচারগুলো সবই আছে এইখানে। আর হচ্ছে আমরা এখন হচ্ছে বীজগণিতিক রাশি, ওই এ প্লাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলা, যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এরকম ফর্মুলা দিয়ে যে 9-10 থেকে আমরা পড়ে আসি, এইটা আমরা এরপর থেকে শুরু করবো আর কি। এবং আমি এখন ডিসিশন নিয়েছি যে এর আগে যেহেতু বেশ কিছু স্লো আমরা এগিয়েছিলাম, এই টাইমগুলোতে লাইভ, এবং যেই দিন ধরেন আমার এইখানে ট্রেনিংয়ের গ্যাপ আছে বাট আগে অ্যানাউন্সমেন্ট দিতে পারি নাই, হুট করে
হুট করে যেহেতু ম্যাথ ক্লাস তো সেহেতু লাইভ এবং রেকর্ডেড ধরেন লাইভ পারলে লাইভে নেওয়া রেকর্ড পারলে রেকর্ড করে রেকর্ডগুলাই যে লাইভের মতোই মানে আপনাদের এই লাইভটা যেভাবে রেকর্ড হচ্ছে এইরকমই করে ম্যাথ কোর্সটাকে এখন দ্রুত এগিয়ে নেওয়া তো সেক্ষেত্রে আপনারা এটা ইয়ে হতে ইয়ে মানে এটা আপনারা যুক্ত হতে পারেন এবং যারা ওডিএসসি ব্যাচের স্টুডেন্ট আছেন আপনাদের জন্য হচ্ছে ম্যাথ টোটাল কোর্স ফি হচ্ছে আহ, আহ, যে কোর্স ফি এটা কত যেন ছিল এটা আমি ভুলে গেছি আপনাদের জন্য কোর্স ফি কম এটা আমি আপনাদেরকে জানিয়ে দিব আর কি আর ম্যাথ কোর্স নিয়ে আর কিছুই আপনারা চাইলে যুক্ত হতে পারেন বাট যারা ম্যাথের এই যে ইকোনমিক্সে পড়েন এই টাইপের এদের মানে এদেরকে আমি নিরুৎসাহিত করি যে যারা ইঞ্জিনিয়ারিং পড়েন নিরুৎসাহিত করি নিজে নিজে আসলে প্র্যাকটিস করাটা খুবই জরুরি আর কি ওকে আরেকজনের সাথে কথা বলেন হচ্ছে ইরফান আসিফ বোধহয় আপনার নাম উচ্চারণ ভুল হতে পারে ভাই খুবই সরি আপনি কি আছেন হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই আচ্ছা ভাইয়া, মানে পরীক্ষার হলে মানে সহজ প্রশ্নগুলা কেমন, মানে কিভাবে কম ভুল করা যায়? মানে আমি অনেকগুলো অনলাইন রিটেন দিয়েছি বা মানে বেশ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানগুলোতে পিডিবি, পিসিজিবি, হুম মানে আমি ইলেকট্রিক্যাল, হুম আমি এগুলোতে এবার ঠিক, এগুলো তো রিটেন ম্যাথ, এগুলো হুম ঠিক আছে। হুম হুম বিসিএস পরীক্ষাতে আসলে কি হয়, দেখা যাচ্ছে যে আমার যেমন এবার একটা প্রশ্ন ছিল, যেমন এই যে বাংলা ভাষা নিয়ে হুম 54 না 56, হুম মানে আমি কিন্তু এক্স্যাক্টলি ডেট সহ জানি, যেমন 1954 সালে 9 মে হুম পরিষদে, আর 23শে হুম মার্চ 1956 সালে হুম আপনার সংবিধান। সংবিধানে হ্যাঁ খুব সুন্দর করে পরীক্ষার হলে আমি 1954 হচ্ছে এর মানে হচ্ছে এই যে আপনার মানে পরীক্ষা কম দেওয়া হয়ে যাচ্ছে হয়তোবা পরীক্ষা অনেক বেশি দিচ্ছেন বাট পরীক্ষার হলে যে মনোযোগ দিয়ে পরীক্ষা দেওয়া এই কাজটা আপনার হচ্ছে না তো আপনাকে প্রচুর মানে পরীক্ষা যখন মডেল টেস্টে দিবেন তখন আপনার টার্গেটই থাকবে এই জিনিস যে আমি প্রত্যেকটা কোশ্চেন মনোযোগ দিয়ে পড়ব উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন মনোযোগ দিয়ে পড়ব আর অথবা আপনি পরীক্ষার হলে খুব তড়িঘড়ি করতেছেন খুবই তড়িঘড়ি করতেছেন অথবা পরীক্ষা আপনি পাশ করার জন্য খুবই স্ট্রেস নিয়ে ফেলছেন খুবই স্ট্রেস নিয়ে ফেলছেন আনন্দ নিয়ে পরীক্ষা দিতে হবে রিল্যাক্সে পরীক্ষা দিবেন প্রত্যেকটা কোশ্চেন মনোযোগ দিয়ে পড়বেন এই কাজ ভাই এবং এইগুলো না আপনার অ্যাক্টিভলি করতে হবে অ্যাক্টিভলি মানে কি যখন ওই যে আপনারা একটা খেলা খেলতে যান যখন তখন এই টাইপের বল আসলে এইভাবে হিট করতে হবে এটা আপনি শিখে গেছেন এবং ওই যখন খেলতে থাকবেন তখন খেলার মধ্যেও ওই জিনিস মাথায় রাখতে হবে যে এইটা আসলে এইভাবে আমি হিট করব এইটা আসলে এইভাবে হিট করব আদারওয়াইজ কিন্তু আপনি মাথার মধ্যে যদি ওই জিনিস না রাখেন তাহলে আপনি ওইটা হিট করতে পারবেন না আর যখন আপনি মাথার মধ্যে এরকম রাখতে একসময় আপনার মাসল মেমোরি হয়ে যাবে মাসল মেমোরি আসলেই দেখবেন ওই জায়গায় হাত চলে গেছে তার মানে আপনি এখন মডেল টেস্ট যেগুলো যখন দিবেন তখন আপনার ইন্টেনশনালি আপনি রাখবেন যে এইভাবে করতে হবে এই মনোযোগ দিতে হবে প্রত্যেকটা কোশ্চেনে ঠান্ডা মাথায় মার্ক পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছি না মনোযোগ বাড়ানোর জন্য পরীক্ষা দিচ্ছি আনন্দ নিয়ে পরীক্ষা দিচ্ছি এইগুলো পরীক্ষা যখন দিবেন তখন বারবার নিজেকে ওই সিগন্যালগুলো দিতে হবে একসময় দেখবেন আপনার মাসল মেমোরি হয়ে গেছে তখন আপনি পরীক্ষাই দেন এইরকম রিল্যাক্সে বুঝছেন না ভাই শক্ত কথা বলছি আপনাকে অনেক কাজ বলছি আরেকজনের সাথে কথা বলি রিফা কথা বলেন রিফা আপনি কি আছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই আম, আমার কোশ্চেন হচ্ছে যে আমি মানে আমার প্রিপারেশন কোনো কিছুই নাই, মানে হচ্ছে আমি অনার্সের টাইমে একটু মানে শুধু বাংলা ব্যাকরণটা একটু পারি আর হচ্ছে যে ইংলিশ গ্রামার একটু, হুম এছাড়া হচ্ছে আমি আর মানে আর কিছুই পারি না, কিন্তু আমি হুম কোচিংয়ের কোশ্চেনগুলো মানে ওদের যে শীটগুলো দেয় ওগুলো হচ্ছে আমি আমার ফ্রেন্ডের থেকে দেখছি, তো ওখানে তো অনেক ইনফরমেশন দেওয়া। দেখেছেন কেন ভাই প্রথম কথা শুনেন দুইটা অন্যায় করছেন এক নম্বর অন্যায় হচ্ছে আপনি
মানে ওই টাইমে টুকু 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 করে একটু 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 করে দেখছেন। এটা একটা অন্যায় হয়েছে আপনার, কেননা আপনি ওই টাইমে ডাইরেক্ট আপনি এমনি দেখতেন যে এইগুলা মানুষ বিসিএসে পড়ে। আমরা যেমন আপনাদেরকে এতগুলা কথা শোনাচ্ছি, নতুন যারা আছেন এতগুলা শোনাচ্ছি, এবং আমি কিন্তু বারবার বলতেছি এটা আপনি মুখস্থ করবেন না, এগুলো আছে এটা জানার জন্য আর কি। আর ২ নাম্বার হচ্ছে আপনি কোচিংয়ের শিট টিট দেখছেন। ভাই কোচিংয়ের শিট টিট হচ্ছে এ, থাক আমি এগুলা কথা না বলি, এগুলা সবসময় শত্রুদেরকে দিয়ে দিবেন। আর আপনারা যাই হোক, আমি এটা মিন করে বলি নাই, এমনি বলেছি। এগুলা দেখবেন না ভাই, এগুলা কোনোভাবেই দেখবেন না। আপনি বেশ আগায় আছেন রিফা, আপনি অলরেডি বাংলা ব্যাকরণ একটু 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 করে পড়ছেন। বিশ্বাস করেন আপনাকে বলি, ৪৩তম বিসিএস এ প্রিলিমিনারি আবেদন করেছি আমি যেই দিন, তার আগে বিসিএস এর সিলেবাস জানি না আমি। বিসিএস নিয়ে মানুষের সাথে খারাপ টারাপ কথা বলতাম যে বিসিএস যারা দেয় এরা খারাপ লোক, মানে এরা মুখস্থ করে, এদের কোনো মেধা নাই এইরকম। মানে সবাই যারা সিভিল সার্ভিসে আসে না তারা যে বাক্যগুলা বলে এইগুলাই আমি বলতাম আর কি। আহ, এবং আমার ৪৩তম বিসিএস এর আগের বিসিএস ছিল ৪১তম বিসিএস। আমার অনেক স্টুডেন্ট আছে যাদের আমি ওই দিন ম্যাথ পড়াচ্ছিলাম, ওই দিন শুক্রবারে পরীক্ষায়, তো ওই দিন আমি ওদের কাছে ক্লাসে বসে আমি বিসিএস নিয়ে খারাপ খারাপ কথা বলেছি। বাট আপনি কিন্তু আন্ডারগ্রেডে অল্প একটু পড়ে ফেলেছেন, এই অল্প একটু পড়ে ফেলেছেন মানে আপনি আগায় গেছেন, এটাকে পজিটিভলি দেখেন। আর তড়িঘড়ির কোনো কিছু নাই, এখন আপনি পড়ালেখা শুরু করছেন, এখন থেকে না, জিরো থেকে শুরু। কেউ কি 5 থেকে পড়ালেখা শুরু করে কিনা, সবাই তো 1 থেকে শুরু করে, আপনি 1 থেকে শুরু করলেন রিল্যাক্সে। এখন আপনার আপনার সামনে তো অনেক কন্টেন্ট আছে, আপনি তো এই যে এইখানেই তো কত কন্টেন্ট, আপনার 1 মাসের কন্টেন্ট এইখানেই আছে। এই 1 মাসের কন্টেন্ট শেষ দেন, তাহলে তো আপনি নিজের উন্নতি হয়ে যাবে। অতীত নিয়ে পড়ে আছেন ভাই এখনো। কিন্তু আমার তো সামনে আমি 47 অলরেডি দিছি, ওটা আমার ফার্স্ট ছিল। হুম। এরপর হচ্ছে আমি 50 দিব, এখন 50 তো হচ্ছে আমি কিছুই পাই না। আর আরে বোকামে, ওই 2 কিছুই মাসে পারেন না আপনি। 2 মাস পরে, 2 মাস, 50 কি 2 মাস পরে ভাই? জানুয়ারিতে হওয়ার কথা। তো জানুয়ারি মাস আসতে কয় মাস এখন? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এটা অলমোস্ট 4 মাস, অলমোস্ট 4 মাস। সো আপনি 2 মাস বলতেছেন কেন? আপনি এই কন্টেন্ট শেষ দেন, এই কন্টেন্ট শেষ দেন, এইখানে যেটা আছে দেখে আপনার ইয়েটা বুঝেন। এবার আমরা এই সবাই আমরা 50 দিব না। জি জি বুঝতে পারছেন কি? জি ভাইয়া। তো আমি ম্যাথ ব্যাতে বুঝতে দিতে চাই। ওইটা আপনার গুগল ক্লাসরুমে আমি একটা পোস্ট দিব না, হ্যাঁ? এখন না, জি পোস্ট দিব না, তখন ইয়ে হবে। ওকে, আজকে আলাপ আলোচনা, আজকে এমনি আলাপ আলোচনা, ক্যাজুয়াল আলাপ আলোচনা, মানে সাহিত্যের এরপরে আরও লেকচার দিব, তো এই জন্য আপনাদের সাহিত্য যেন আপনারা নতুন অনেকেই জয়েন করেছেন ভাই। তো আপনারা রিল্যাক্সে থাকেন, রিল্যাক্সে রিল্যাক্সে পড়ালেখা করেন, ঠিক আছে? কথাবার্তা চলতে থাকবে, সবাই রিল্যাক্সে পড়ালেখা করেন। এখন রাত হয়ে গেছে, শুভরাত্রি।